শোনা যেত বঙ্গবন্ধু মরে না। যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। তবে বিশ্ব পেত মহান নেতা, আমরা পেতাম ধীরে জাতির পিতা। তবে বিশ্ব পেত মহান নেতা, আমরা পেতাম ধীরে জাতির পিতা। যদি রাজপথে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। মানুষ পুরুষের মতো করেনি তো কখনো মাথার মতো। মানুষ পুরুষের মতো করেনি তো কখনো মাথার মতো। এনে দিল আমাদের প্রিয় স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা। তবে বিশ্ব পেত মহান নেতা, আমরা পেতাম ধীরে জাতির পিতা। তবে বিশ্ব পেত মহান নেতা, আমরা পেতাম ধীরে জাতির পিতা। যদি রাজপথে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। আছে বাঙালির তার সমতুল্য ইতিহাস দেবে তার মূল্য। কে আছে বাঙালির তার সমতুল্য ইতিহাস দেবে তার মূল্য। সে তাকে মিথ্যার আড়াল করে যায় না রাধা কখনোটা, কখনোটা, কখনোটা। তবে বিশ্ব পেত মহান নেতা, আমরা পেতাম ধীরে জাতির পিতা। তবে বিশ্ব পেত মহান নেতা, আমরা পেতাম ধীরে জাতির পিতা। যদি রাজপথে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। যদি রাজপথে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। যদি রাজপথে আমার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। বিশ্ব পেত মহান নেতা, আমরা পেতাম ধীরে জাতির পিতা। তবে বিশ্ব পেত মহান নেতা, আমরা পেতাম ধীরে জাতির পিতা। যদি রাজপথে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। যদি রাজপথে শোনা যেত বঙ্গবন্ধু মরে না, বঙ্গবন্ধু মরে না, বঙ্গবন্ধু মরে না। হতভাগার জন্য এতটুকু সহানুভূতি নেই আমার। কথায় বলে
অপাত্র যোগ্য দান দাদা গ্রহিতা দুই ইমরান। এর চেয়ে যদি একটা মূর্খের সঙ্গে তোকে আমি বিয়ে দিতাম, তাহলে তুমি অযথাই ক্ষুব্ধ হচ্ছ বাবা। অযথাই ক্ষুব্ধ হচ্ছি। হ্যাঁ বাবা, ফুট কর্পোরেশনের চাকরিটা জোগাড় করে দিলাম, হাজার মাথা করলেও ওরকম চাকরিও পেত না। নিজের সর্বনাশ নিজেই ডেকে আনলে হতভাগা। আমি বলছি বাবা, এটা একটা ষড়যন্ত্র। ষড়যন্ত্র? হ্যাঁ বাবা, এর কারণ হচ্ছে অরবিন্দ দা। ডিলারের কাছ থেকে প্রায় ঘুষ নিত অরবিন্দ দা। এই নিয়ে তোমার জামাইয়ের সঙ্গে প্রায় ঝগড়া হতো। সেই আক্রোশে অরবিন্দ অরবিন্দ না হয়ে তার সঙ্গে আক্রোশী ছিল, কিন্তু ইনকোয়ারি করেছে ইন্দ্রনাথ। তুই কি বলতে চাস ইন্দ্রনাথ তো তোদের শত্রু? পদ্মা ইচ্ছে করলে রিপোর্টটা চেপে যেতে পারতো বাবা। বড়দার রিপোর্ট চেপে যাবে? কথাটা বলতে তোর জিভটা রষ্ট হয়ে আসতো না? এরকম কুশিক্ষা আমি তাকে দেইনি। সারা জীবন অনিষ্ঠির সঙ্গে সরকারি কাজ সম্পন্ন করেছি, যার জন্য প্রাক্তন সহকর্মীরা এখন আমাকে শ্রদ্ধার চোখে দেখে। কিন্তু বাবা, স্বজন তোষণ সামাজিক অপরাধ। চন্দ্রনাথ সেনাল সে শিক্ষা তার ছেলেকে দেয়নি। তাছাড়া ভগ্নিপতি কেন, নিজের ভাইও যদি অপরাধ করত তাকেও সে জেলে পাঠাতো। তাহলে তুমি চাচ্ছ তোমার জামাইয়ের জেল হয়ে যাক? হ্যাঁ চাইছি, আইন তার পথ ধরেই চলবে। অপরাধ করে থাকলে শাস্তি তাকে পেতেই হবে। বাবা, আদর্শ সম্মানের চেয়ে আদর্শ আমার কাছে অনেক বড়, কিন্তু সেই আদর্শে অনুপ্রাণিত না হয়ে ইন্দ্র যদি অগ্নিপতিকে জেলে পাঠায় আমি বরং খুশি হব। বাবা, তুমি এমন নিষ্ঠুর বাবা। নিষ্ঠুর? নিষ্ঠুর নয় তো কি? না থাকলে আজ আমাকে এভাবে চোখের জলে ভাসতে হতো না। পর্দার পায়ে ধরে আমি কত কাকুতি বিরতি করলাম, তোমার মতো সেও বললে আমার কিছু করবার নেই। আইন তার পথ ধরেই চলবে। আমার ছেলে উপযুক্ত জবাবই দিয়েছে। ইন্দ্রনাথ সান্যাল বংশের মুখ উজ্জ্বল করেছে। পুত্র বাবা! অন্ধ ধৃতরাষ্ট্র হয়ে গেছে বাবা। দাদাকে তুমি যা ভাবছো আসলে সেটা নয় চুপ কর কলঙ্গার। বাবা। এমএ পাস করে নবাব পুত্রের মতো ঘুরে বেড়াচ্ছ, একটা পয়সা রোজগারের ক্ষমতা নেই। কি আছো এই সংসারে? এই একটা ছেলের উপর লোক লৌকিকতা, পূজা পার্বণ সবকিছু নির্ভর করছে। তুমি তো আমার উপর কোনো আস্থা রাখতে পারছো না। হ্যাঁ, পারছি না। আস্থা রাখবার মতো কোনো কাজ তুমি করনি। পক্ষান্তরে ইন্দ্র ইন্দ্র আমাকে প্রতিষ্ঠিত করে তুলেছে, আমাকে রাজার হালে রেখেছে। তার প্রশংসা লোকের মুখে মুখে, আর তুমি ঘরের কে বনের মোষ তাড়িয়ে বেড়াচ্ছ অপদার্থ। আমি তো ওয়েলিং করতে পারি না। ওয়েলিং? ইন্দ্রনাথ সান্যাল কোনদিন ওয়েলিং করে প্রতিষ্ঠা পায়নি। তার যোগ্যতা, তার কর্মক্ষমতায় তাকে সৌভাগ্যের স্বর্ণ শিখরে তুলে দিয়েছে। সে তোমার মতো বাক্য বাকি শোনয়। ওর বাবা হতে পারে আমি নিজেকে বড় গর্ববোধ করছি, বড় গর্ববোধ করছি। এইরকম সন্তান প্রত্যেককে পিতা মাতার জন্য গর্ব। ছোটা, আমি সব কথা শুনেছি রে চন্দনা। তোর ভাগ্যটা মন্দ বুঝলি? নইলে পার্থর মতো ছেলে এরকম মারাত্মক ভুল করবে কেন? তুইও কি বিশ্বাস করিস ছোটা তোর ভগ্নিপতি এমন জঘন্য কাজ করতে পারে? আরে না চন্দনা, পার্থের অবস্থা হয়েছে দশচক্রে ভগবান ভূত। ওর সরলতায় ওর দুর্ভাগ্যের কারণ। ইন্দ্রনাথ সান্যালের প্রমোশন কি করে হলো একটু গভীর ভাবে চিন্তা করলে বুঝতে পারবি। আমি এখন কি করবো রে ছোটা? যদি সত্যি সত্যি জেল হয়ে যায়, জেল হয়ে গেলে তুই সুদা এখানে এসে উঠবি।
না, কখনো না। আমি উপোস করে মরে গেলেও এই বাড়িতে আমি আসবো না। বাবা, বাবা কিছুতেই বিশ্বাস করতে চাইছে না যে এই এই ষড়যন্ত্রের মূলে আছে বন্যার উচ্চাসা। তুই ঠিকই বলেছিস ছোট্টা, পুত্র স্নেহে বাবা অন্ধ ধৃতরাষ্ট্র হয়ে গেছে। চন্দনা, হ্যাঁ, হ্যাঁ দাদা, হ্যাঁ ছোট্টা, বন্যা বাবাকে তোয়াজে রেখেছে। তুই আমি কিচ্ছু করতে পারবো না। সংসারে সেই প্রিয় হয় যে অর্থ উপার্জন করতে পারে। চন্দনা, বাবা এখন স্নেহ মমতাকে টাকা তুলা দণ্ডে, এটা আমার জানা ছিল না রে চোরদা, এটা আমার জানা ছিল না। দাদা তার ঘরে বসে মদ খাচ্ছিল, আমি বাবাকে গিয়ে বললাম, বাবা আমাকে ধমক দিয়ে বললো বিয়ার মদ নয়, ওর একটু সর্দি দাঁত আছে, ডাক্তারের নির্দেশে খাচ্ছে। ছোট বাবু, আপনি এখন খাবেন? এত তাড়াতাড়ি? রাত 8টা বাজে, বাবা খেতে বসেছে। বর্দা খেয়েছে? বড় বউ তো রাত 11টার আগে কোনোদিনই খান না। প্রতিদিন তোমাকে এত রাত পর্যন্ত জেগে থাকতে হয় ললিতা? কি করব বলুন, বাবা দয়া করে আশ্রয় দিয়েছেন। আচ্ছা ললিতা, বলুন। পৃথিবীতে তোমার আপন বলতে কেউ নেই? আপনজন থাকলে এখানে পড়ে থাকবো কেন? হ্যাঁ তা অবশ্য ঠিক, কিন্তু এইভাবে পরে আশ্রিত হয়ে থাকতে তোমার ভালো লাগে? আচ্ছা সব আপনি এখনো ছেলে মানুষ ছোট বাবু, ভালো কি আর লাগে? কিন্তু উপায় কি বলুন? আশ্রয় নেই, আত্মীয় নেই, নেই কোনো অভিভাবক। আমাকে বলো, ছেলে পেলে দেখে তোমাকে বিয়ে দিয়ে দেবে। কি হলো হাসতে যে? আমি কি বেহায়ার মতো বাবাকে বলতে পারি যে আমাকে বিয়ে দিন বাবা? কিন্তু এইভাবে পরের আশ্রয়ে? থাক, আমার জন্য আপনাকে আর ভাবতে হবে না। আগে বড় বাবুর বিয়ে হবে, তারপর আপনার। সব শেষে ভাববেন আমার কথা বাবা। তোমার বড় বাবুর বিয়ে হতে পারে, কিন্তু আমার? আমি জানি। তুমি জানো? হুম, কি জানো? অলকাতের সঙ্গে আপনার। অলকার কথা তুমি জানলে কি করে? আপনি ভেবেছেন ডুবে ডুবে জল খাবেন আর একাদশী বাবাও ঠিক পাবে না? দেখো ললিতা, থাক থাক, আমার কাছে আপনাকে আর কৈফিয়ত দিতে হবে না। আসুন, খেয়ে নেবেন। ভালোবাসা অন্যায় নয়, ওটা হচ্ছে যৌবনের ধর্ম। বেশ ভালো ভালো কথা জানো দেখছি। কোথায় শিখলে ললিতা? জীবনের পাঠশালায়। ললিতা, আসুন, আর কথা বাড়াবেন না। ঠান্ডা হয়ে যাচ্ছে, আসুন। চলো। তোমার সম্বন্ধে আমার ধারণা বদলে গেল। ভেবেছিলাম অশিক্ষিতা গেও মেয়ে, কিন্তু এখন দেখে মনে হচ্ছে তুমি তা নও, তুমি তা নও। তাই বুঝি? হ্যাঁ, আপনার ধারণা সম্পূর্ণ ভুল ছোট বাবু। কলেজে বিদ্যা আমার নেই, বাবা ছিলেন শাস্ত্রজ্ঞ পণ্ডিত। সাধারণ বাংলাটুকু আমি তার কাছ থেকে শিখেছি, এর বেশি আর কিছুই নয়। আসুন, খেয়ে নেবেন, আসুন। চলো। জানিস, একটু আগে চন্দনা এসেছিল। কি বললে চন্দনা? বললে আমি নাকি ইচ্ছা করলে এই পার্থকে বাঁচাতে পারতাম, মায়ের পেটের বোনের জন্য এইটুকু করবো না আমি। তুমি কি বললে? আমি বললাম আমার দ্বারা তা সম্ভব নয়। ভগ্নিপতি কেন, যদি আমার পরম পূজনীয় পিতৃদেব অপরাধ করতেন, আমি আমি তাকে জেলে পাঠাতাম। হিরোলালকে কিন্তু হাতে রাখা দরকার। কেন? আরে বাবা, হিরোলালের সাহায্য তো আমি দুষ্কর্মটি করেছি। আর যদি সব কথা পাঁচ করে দেয়, হ্যাঁ। আমি বিপদে পড়ে যাব। কি বলছি তুমি বুঝতে পারছো? নাকি মদনের আশায় সব বলে যাবে? কি বললি?
আমার জন্য নেতা হয় না। ধন্যবাদ তোমাকে। আমি যাব, রাত হয়েছে। এই কেসটা পয়সালা হওয়া না পর্যন্ত হিরালালকে তুমি কাটিও না। দাদা, তোমার অনিষ্টি হতে পারে। আমার অনিষ্ট হবে। আরে বাবা, রাতারাতি যে প্রমোশনটা তুমি পেয়েছো, এই কেস এত তো হয়ে যেতে পারে। আর কেসটা মিটে যাক, তারপরে হিরালালকে, এই চেচু কেরানিকে কে ফেলতে কত বড় বাবু, বড় বাবু, আপনার খাবার ঢাকা দিয়ে রেখেছি। খাবার গরম আছে, খেয়ে নিলে ভালো হতো। এত শীঘ্রই? আমি আসছি। অফিসার হয়েছ, এই অদমকে তুমি বলে যাও না। তোমার এই সৌভাগ্যের মূল রয়েছে এই অরবিন্দ ঘোষ। আসুন, আপনার টেবিলে আমি খাবার দিচ্ছি। আসুন। ললিতা, শোনো, বলুন। আচ্ছা তুমি সবসময় এমন বিমর্ষ থাকো কেন? তোমার কি ভালো একটা শাড়ি নেই? এমন একটা বাজে শাড়ি তুমি পরেছো যে শাড়িখানা তোমার মোটেই মানায় না। আমি আপনাদের আশ্রিতা রাধুনী। রাজনীতি তো কি হয়েছে ভগবান, তোমার রূপ যৌবন দিয়েছে, একখানা ভালো শাড়ি পরলে কে বলবে যে রাধুনী? এসব কথা দয়া করে আমাকে বলবেন না বড় বাবু। আমি আমি একটা গ্রাম্য অশিক্ষিত মেয়ে। পৃথিবীতে আমার আপনজন বলতে কেউ নেই। আপনার বাবা দয়া করে আমাকে আশ্রয় দিয়েছেন। ললিতা, তাতেই তো ভয় নেই। আমি বালক বা ভাল্লুক নয় যে তোমাকে এই কখন রাত্রে এসেছো বড় বাবুকে? নন্দ, তুই যা, আমি আসছি। চলে আয় ললিতা। ওরা একটু পরে যাবে। পরে আবার কেন? আয় আমার সঙ্গে। এই হেসেলের বাসনপত্র গুছো তো। আমি তোকে যেতে বলেছি। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, দেরি করিস না কিন্তু ললিতা। আমি কিন্তু এই হেসেল বেশিক্ষণ আগলে বসে থাকতে পারবো না, তাড়াতাড়ি চলে আয়। আমি যাই বড় বাবু। ললিতা, আমি তোমাকে ভালোবাসি ললিতা। এসব কথা আপনি আমাকে বলবেন না বড় বাবু। আমি আমি এক গরিবের মেয়ে। আমার কোনো উচ্চাশা নেই। আপনি দয়া করে আমাকে ছেড়ে দিন বড় বাবু। আমাকে ছেড়ে দিন। আমি আপনাদের পায়ে ধরে বলছি বড় বাবু। কাঁদছো কেন ললিতা? তোমাকে আমার ভালো লেগেছে, এটাই তো ধন্য মনে করা উচিত। আমি আমি তোমাকে বিয়ে করবো, তোমার নতুন জীবনের সন্ধান। এসব আমার বেডরুমে। ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন। চিৎকার চেঁচামেচি একদম করবে না, তাহলে খরচ করবো only one bullet। তোমার মতো একটা অজ্ঞাত কুলশীলা মেয়েকে আমার ভালো লেগেছে, এটাই নিজেকে ধন্য মনে করা উচিত। এসব আপনি আমাকে বেশিক্ষণ আটকে রাখবো না, অনলি 15 মিনিটস। চলো আমার বেডরুমে। আমাকে ছেড়ে দিন। আমাকে ছেড়ে দিন। আমাকে ছেড়ে দিন। আমার প্রাক্তন ছাত্রদের মধ্যে সবচেয়ে ব্রিলিয়ান্ট ছিল তোমার দাদা ইন্দ্রনাথ,
যেমনি মেধাবী তেমনি তীক্ষ্ণ বুদ্ধি, ওরকম ছাত্র পাওয়া সত্যি ভাগ্যের কথা। কিন্তু স্যার, তুমিও মেধাবী ছিলে, কিন্তু তোমার দাদার মতো নয়। ইন্দ্র কিন্তু বেশি পড়তো না, তবু প্রতিটি পরীক্ষায় প্রথম হয়েছে। আজও তার কর্মক্ষেত্রে বেশ সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে বলে শুনেছি। দাদা অফিসার হয়েছে। আরে হবেই তো, যারা ফাঁকি দেয় তারা ফাঁকিতেই পড়ে। সাধুতা, সত্যবাদিতা, ন্যায় নিষ্ঠা যাদের আছে তারাই জীবনে প্রতিষ্ঠা পায়। পরিচিত যাদের সঙ্গে দেখা হয় তার সবাই তোমার দাদার প্রশংসা করে। যৌবন জুয়ারে গা ভাসিয়ে দেয়নি ইন্দ্রনাথ। বিয়ের বয়স হয়েছে অথচ হাসলে কেন সোমনাথ? না স্যার, একটা পাখি আর একটা পাখিকে তাড়া করে নিয়ে গেল, তাই দেখে হাসি পেল আমার। জীব জন্তুর মধ্যেও জৈবিক তারা আছে, তাহলে সৃষ্টি স্তব্ধ হয়ে যেত। সেদিক দিয়ে ইন্দ্রনাথ কিন্তু সত্যি অনেস্ট। তোমার বাবার উচিত এখন ওকে বিয়ে করানো। দাদা বলেছে আমার কোনো তাড়া নাই। আরে বলবেই তো, ভালো ছেলে যে। ইন্দ্রনাথ তো আর আমার ছেলে অমলের মতো নয়। কত আর বয়স অমলের, তোমার বয়সী হবে। প্রেম করে শ্বশুর বাড়ি গিয়ে উঠেছে হতভাগা। চাকরি বাকরি পাইনি অমল। পাগল হয়েছ? ও কি ইন্দ্রনাথের মতো ভাগ্য করে এসেছে? বাবা, তখন থেকে একজন ছাত্রের গুণগানই তুমি করে যাচ্ছ। এই ছাত্র বুঝি ফেললাম? না, সোমনাথ খুব বুদ্ধিমান ছেলে, শান্ত, নম্র, ভদ্র, খুব সুরুচি সম্পন্ন ছেলে। আসলে ওরা দুজনে ভালো গাইড পেয়েছে। বাবা মা যদি ভালো হয় সন্তান কোনোদিন বিপদগামী হয় না। তাই নাকি মাস্টার মশাই? নিশ্চয়। যদি ভালো না হয়, ভালো ফলের প্রত্যাশা আমরা করব কি করে? তোমার বাবা আদর্শ মানুষ, তাই তোমরাও ভালো হয়েছ। বিশেষ করে তোমার দাদা ইন্দ্রনাথ। ইন্দ্রনাথকে দেখে এদেশের যুব সমাজের শিক্ষা গ্রহণ করা উচিত। আমি আপনার সঙ্গে তর্ক করতে চাই না স্যার, তবে আমার মনে হয়। দেখো সোমনাথ, না বাবা, ও বিষয় নিয়ে পরে তর্ক করবে। আগে বাজারটা সেরে এসো, নইলে সময় মতো আমি তোমাকে খাবার দিতে পারবো না। তুমি বসো সোমনাথ, আমি বাজারটা ছেড়ে আসি। উপযুক্ত ছেলে থাকতে আজ আমার এই দুর্দশা। আমি একটা বিরাট অভক্ষয়ের মধ্যে দিয়ে চলেছি। স্নেহ নেই, মায়া মমতা নেই। আমার যেন সবকিছু যান্ত্রিক হয়ে যাচ্ছে, যান্ত্রিক হয়ে যাচ্ছে। তারপর কি তারপর? স্বপ্নের মঞ্জিলের কত দূরে? জীবনের রঙ্গিনী স্বপ্ন সব ধীরে ধীরে আমার মন থেকে বিলীন হয়ে যাচ্ছে। দুটো কলেজের চাকরি বাবার কথায় ছাড়তে আমি বাধ্য হলাম। আমি তো বলেছিলাম কলেজের চাকরিটা ছেড়ো না। তুমি বলেছিলে, কিন্তু আমার পূজনীয় পিতৃদেব বলেছিলেন শিক্ষকদের জীবনে কোনো ভবিষ্যৎ নেই। তাছাড়া তুমি এমন দুরবস্থায় পড়নি যে ছেলেদের পাল ছুঁড়ে তোমাকে অন্য সংস্কার করতে হবে। কিন্তু আজ সেই বাবা কি বলছে আজ বাবা? বলছে আমি অপদার্থ, আমার কোনো যোগ্যতা নেই। দাদা গাড়ি কিনেছে, বাড়ি কিনবার জন্য জায়গা কিনেছে, অথচ কোথা থেকে এসেছে? কোন কথা মানে? বুঝতে পারছো না? একজন সরকারি কর্মচারী যা মাইনে পায় তা বিলাসিতা তো দূরে থাক, ভদ্রভাবে চলে অনেক কষ্টের। তাহলে দাদার গাড়ি বাড়ি করার টাকা পয়সা কি পায়ে হেঁটে এসেছে? দাদার কথা থাক, আমি কবে তোমার সংসারে যাচ্ছি সেটা বলো। এই জন্মে নয়। আমার নিছক হতাশার কথা কেন বলছো? আমি বুঝতে পেরেছি অলকা, আমার ভাগ্য এমনই। সোনা মুঠো করে ধরলেও বোধহয় ছাই হয়ে যাবে। মানে কত চেষ্টা করেছি শুধু শুধু তোমাকে পাবার জন্য। একটা অফিস দারোয়ানের চাকরিও যদি। আমার জন্য ভেবে ভেবে অযথা শরীরটাকে আর তুমি নষ্ট করো না। আমি তো আর পালিয়ে যাচ্ছি না,
হবে না, আমি তোমার চিরদিন তোমারই থাকবো অলকা চিরদিনই। হ্যালো, আমি কি গো তোমার এ জীবন ফুরিয়ে যেদিন পাবো এক নতুন জীবন, সেদিন জীবন ফুরিয়ে যেদিন চলো। বাবাকে খোঁজ করছেন কেন? বাবা নিচু ক্লাসের ছেলে মেয়েকে পড়ায় না। ঠিক আছে, বাবা এলে বলে দেবো। কেসের সম্পর্কে খবর হিরালাল বাবু? আপনি কিছু জানেন না? আমি জানলে আপনাকে জিজ্ঞাসা করবো কেন? বরের খেয়ে পরে বরের মুস্তারে বেরালে জানবেন কি করে? তার মানে আপনি আবার মানে জিজ্ঞাসা করছেন? অগ্নিপতির চমার জেল আর 2000 টাকা জরিমানা, তা খবরটা আপনি জানেন না, অথচ মাস্টার মশাইয়ের বাড়িতে দিব্যি আড্ডা দিচ্ছেন। আমি আপনাকে সাবধান করে দিচ্ছি হিরালাল বাবু, অনধিকার চর্চা আপনি করবেন না। ওই দেখুন, অযথাই আপনি বেরিয়ে যাও, বেরিয়ে যাও তো। মাথা গরম করো না সোমনাথ দা। শুধু শুধু আমার মাথা গরম হয় না অলকা, এই সব আমরা ষড়যন্ত্র করে পার্থকে জেলে পাঠিয়েছে। এটা মানুষ নয়, এটা একটা জীবন্ত পাপ, এটা
ম্যাডাম। পারিপার্শ্বিক অবস্থা থেকে আমার স্নায়ুতন্ত্র উত্তেজিত হয়ে ওঠা অবস্থা অর্থের জুড়ে লম্বন হয়ে যাচ্ছে সাধু, চরিত্রহীন হচ্ছে সমাজের মধ্যমণি, ক্ষমতার অপব্যবহার করছে একদল স্বার্থান্বেষী শয়তানের দল। এদেরকে কন্ট্রোল করা যায় না বাবা, কিছুতেই না, কিছুতেই না। শিয়াল বলে আঙ্গুর ফল বাড়ির ঠোক। সোমনাথ বাবু বড় বড় কথা বলে গেলেন, তর্কের কাদিরে মেনে নিলেন, কিন্তু উনি কি জানেন? কথায় বলে চালনি শুষ্কে বলে তোর মর্গে একটা ছেদা। জানি 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 তুমি কি বলবে, আমি একটা ইতর, এই তো। ইতর আমাকে অনেকেই বলে, কিন্তু আমি কিছু মাইন্ড করি না। আরে স্যার, আসুন স্যার, আসুন। ভালো আছেন স্যার? এই চলে যাচ্ছে একরকম। তারপর তোমার কি খবর হিরালাল? আগে আমার একটা ছেলে। আপনার ছেলেকে বাবা পড়াবে না। বলছিস কেন? 500 টাকা দিলে বাবা আপনার ছেলেকে পড়াবে না। আর আপনি যদি ভদ্রলোক হয়ে থাকেন, তাহলে কোনোদিন আমাদের দরজায় আর মারাবেন না। কি ব্যাপার হিরালাল, অলকা এভাবে? বলেছে বলুক স্যার, আমি কিছু মাইন্ড করি না স্যার। তুমি হয়তো মনে করনি, কিন্তু ব্যাপারটা কি? অলকা তো এভাবে উত্তেজিত হয় না, নিরীহ শান্ত মেয়ে। কিন্তু স্যার সোমনাথ বাবু, সোমনাথ বাবু থাক স্যার, থাক। এসব কলঙ্ক কথা। কলঙ্ক? কি বলছো তুমি? কি বলছো হীরা? আমার মেয়ে? আপনাকে একটা কথা বলতে চাই স্যার, এই কিছু মনে করবেন না স্যার। না না না, মনে করব কেন? তুমি আমার প্রাক্তন ছাত্র, আমার ক্ষতি হয় এমন কথা তুমি নিশ্চয়ই বলবে না। আমি কি বলতে পারি স্যার? আচ্ছা মাস্টার মশাই, আমরা মধ্যবিত্ত তো, হ্যাঁ, নিম্ন মধ্যবিত্ত। আপনি নিশ্চয়ই এতটা আশা করেন নাই আপনার মেয়ে চন্দ্রনাথ সেনালের পুত্রবধূ হোক। হ্যাঁ, মানে হ্যাঁ, আশাটা একটু বেশি হয়ে যায়। যাই তো, আমি অলকাকে ওই কথাটাই বলছিলাম, তুমি যতই সুন্দরী বিদেশী হও না কেন, সোমনাথ বাবু তোমাকে বিয়ে করবে না। ওদের জাত আলাদা, গোত্র আলাদা, ওরা হচ্ছে উঁচু তলার মানুষ। হঠাৎ তুমি এক কথা কেন বললে অলকাকে? হঠাৎ বলিনি স্যার, হঠাৎ বলিনি। ওদের দুজনকে আমি এমন অবস্থায়, ছি 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 ছি। থাক স্যার, থাক স্যার। আমি স্যার এতে কিচ্ছু মাইন্ড করি না স্যার। অলকা আমার উপর রাগ করলে কি হবে? রাগ করে অনেক কথা বলে গেল, আমি এতে কিচ্ছু মাইন্ড করিনি স্যার, কিচ্ছু মাইন্ড করিনি। আসি স্যার। অলকা দীর্ঘদিন ধরে সোমনাথের সঙ্গে মেলামেশা করি, আমি বাধা দেইনি, কিন্তু ও আমার না না, অসম্ভব। অলকা এমন হতেই পারে না, হতেই পারে না, হতেই পারে না। রেডি আপনার ভাড়াতে? আগে বাবু, ওর স্বামী হচ্ছে ইতিহাস বাবু চাকরি করতো, কথায় বলে অতি লোভে তাঁতি নষ্ট। এই চুরি করে দুবরি মাল পাচার করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে গেল, বাস হয়ে গেল জেল আর জরিমানা। মেয়েটা এখন অসহায়। ভদ্রঘরের শিক্ষিত মেয়ে নিশ্চয়ই। অবশ্যই। দেখুন গদাধর বাবু, আমি চরিত্রহীন, নারী সম্বন্ধে আমার কোনো বাদ বিচার নেই, তবে যে মেয়ে ভালো তাকে কলঙ্কিত করতে আমার বিবেকে সায় দেয় না। ও এমন কথা তো হীরালাল বাবু আমাকে বলেনি। উনি বললেন এই রমেন বাবু একখানা আধুনিকের সঙ্গী খুঁজছেন, যদি থাকে তুমি জোগাড় করে দাও।
আমিও ভাবলাম এই মেয়েটা তখন অভাবে পড়েছে, এই বাড়ি ভাড়া আমার দিতে পারছে না, কি ব্যাপার গদাধর বাবু? হয়েছে মানে রমেন চৌধুরী। ও আচ্ছা আচ্ছা, ওর বাবুর জন্য একটি মহিলা খুঁজছে, মানে দাদুকে দেখাশোনা করবে। তাই আমি ওকে বললাম আমার কাছে একটি মহিলা আছে, এই বললে হয়তো রাজি হতে পারে, এই আমি নিয়ে এলাম। আপনি কি বিবাহিত রমেন বাবু? না মানে ওর স্ত্রী হচ্ছে আধুনিকা, এই বৃদ্ধ মানুষের সেবা করতে উনি রাজি নয়। হ্যাঁ, আমার স্ত্রী একটু অন্য ধরনের মেয়ে। এই যাকে বলে মডার্ন। আপনি কি কাজটি নেবেন মিসেস মুখার্জি? গদাধর বাবু, আপনি একটু বাইরে যান। আমার সামনে আমি আপনাকে বাইরে যেতে বলেছি। কি আশ্চর্য, আমার বাড়ি, আমাকে বললে বাইরে যাও। বাড়ি আপনার, কিন্তু আমি যখন ভাড়া নিয়েছি বাড়িটা এখন আমার বাড়ি, তাই বলছি আপনি বাইরে যান। আর শুনুন, এই বাড়িতে ঢুকতে হলে আমার পারমিশন নিয়ে ঢুকবেন। যাচ্ছি যাচ্ছি। তুমি এত অহংকার ভালো না জানেন, আপনার স্বামী চুরির অপরাধে ধরা পড়ে গেছে, তাতেও আপনার চৈতন্য হয়নি। এই, গদাধর বাবু, কান ধরে ভদ্রতা শিখিয়ে দেবে এই তো ছোট লোক। হ্যাঁ, এই চুরের বউয়ের বড় বড় গলা। ঠিক আছে, আমিও দেখবো কিভাবে করতে হয়। দেখেছো, এর ফাঁক তুমি দেখোনি, দেখিয়ে দিব আমি 2-4 দিনের মধ্যে, দেখিয়ে দিব। হ্যাঁ, ঘরের ভিতরে থেকে আপনাদের সমস্ত আলোচনাই আমি শুনেছি। আপনি অভিজাত ধনীর সন্তান, মনে হয় লেখাপড়াও শিখেছেন। তাহলে তাহলে কেন বেছে নিয়েছেন এই পথ? কেন জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলতে চাচ্ছেন? কিন্তু দেখুন, নারী কি শুধু পুরুষের বিলাস সঙ্গিনী? নারী কি শুধু কামনার দাসী? নারী মা নয়, নারী বোন নয়, নারী কি জীবনে প্রেরণা হতে পারে না? আপনার একটা কথা আমার খুব ভালো লেগেছে, যে ভালো তাকে আমি খারাপ করতে চাই না। মিসেস মুখার্জি, হ্যাঁ গদাধর, আপনার আপনার সুবুদ্ধির কাছে আমি আবেদন রাখছি। মনে করুন, আমি যদি আমি যদি আপনার মায়ের পেটের বোন হতাম, তাহলে কি পারতেন? অথবা আমার মতো আপনার নিজের যদি বোন হতো, তাহলে সে যদি বিপদে পড়তো, পারতেন আপনি? পারতেন তাকে বিপদের সময় সাহায্য না করতে? বলুন বলুন রমেন বাবু। আমি আমি আপনার সব কথা শুনতে চাই মিসেস মুখার্জি, আসুন আমার সঙ্গে। কিন্তু আজ থেকে আপনি আমার দাদা, আমি আপনার ছোট বোন। আসুন, সংকোচের কোনো কারণ নেই, আসুন আমার সঙ্গে। আমি একটা প্রস্তাব করবো মিসেস মুখার্জি। আমার নাম চন্দনা, তুমি আমাকে চন্দনা বলেই ডাকবে দাদা। তুমি কি আমাকে বিশ্বাস করতে পারো? করি। প্রমাণ দিতে পারবে? কি প্রমাণ? বেলা 11টা বাজে, মনে হয় তোমার কোনো খাওয়া হয়নি। চলো কোনো হোটেলে গিয়ে দুজনে পেট ভরে খাবো। কিন্তু ভয় কিসের? ভয়? স্বামী যার বিনা অপরাধে জেলে গেছে, সে যদি ভয় করে, তাহলে যে আমাকে উপোস করে মরতে হবে? না,
তুমি হয়তো ভাবতে পারো লোকটি উচ্ছৃঙ্খল চরিত্রহীন, ওর সঙ্গে গেলে লোকে নিন্দ করতে পারে। আমি তো বলেছি এই লোকনিন্দের ভয় আমার নেই। তাহলে যেতে আপত্তি করছো কেন? আপত্তি করছি এই জন্য যে এক মুহূর্তের পরিচয়, প্রথমেই আমি তোমার ঘাড় ভেঙে খাবো, এটা ঠিক হবে না। ভাই ফুটার দিন আসে, আমি না হয় পেট ভরে খেয়ে যাব, তাহলেই তো সল হয়ে গেল। কি বলো চন্দনা? আচ্ছা রামেন্দা, আমাদের পরিচয়টা কিন্তু বেশ নাটকীয় ভাবে হলো। কি বলো চন্দনা? সত্য কথা বলতে কি, কিছুদিন পূর্বে আমার বাবা মারা যায়, আমার হাতে এসেছে অটল অর্থ। মদলোভী মক্ষিকার মতো বন্ধুরা এসে জুড়েছে, ওরা শুধু আমাকে বুঝিয়েছে ভোগের জন্যই নাকি আমি পৃথিবীতে এসেছি। কিন্তু তোমার মতো কেউ তো আমাকে বলেনি ভুগি জীবনের শেষ কথা নয়। আজ আমার নবজন্ম হলো চন্দনা, আজ আমার নবজন্ম হলো। তোমার মতো বোন পেয়ে নিজেকে আজ ধন্য মনে হলো। হ্যাঁ, ধন্যবাদটা পরে দেবে, আপাতত পেটের গর্তটা বোঝাবে। চলো। হ্যাঁ চলো। সতীপনা, এই বয়সে কত সতীপনা দেখলাম। দাদা 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 বলে দুদিন পরে গলা জড়িয়ে ধরবে। আরে বাবা, সেই মাল খসালি, তবে কেন কেন মুখ হাসালি? আজ মাঝখান থেকে আমার কমিশনটা মাঠে মারা গেল। এই যে গদাধর বাবু, চন্দন আছে কিনা বলতে পারেন? ছিল, তবে বর্তমানে নেই। ও এলে বলে দিবেন তোমার শ্রদ্ধা দেখা করতে এসেছিল, সন্ধ্যা থেকে যেন বাড়িতে থাকে, ওর সঙ্গে আমার বিশেষ কথা আছে। হ্যাঁ বলে দেবেন কিন্তু। হ্যাঁ, এই বাবু, আমার নাম সোমনাথ। হ্যাঁ সোমনাথ বাবু, এই কথাটা হচ্ছে আপনার বোন নতুন একটি বন্ধু জুটিয়েছে। গদাধর বাবু, ছি, 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 ছি। ভাবতেও আমার ঘৃণা হয়, যেমন উচ্চ বংশের যার দান্দন, তার বাপ দাদার সুনাম ধন্য, তাদের বাড়ি মেয়ে হয়ে একটা উপারের সঙ্গে কি গদাধর, করে? আপনি ভদ্রভাবে কথা বলবেন গদাধর বাবু। আগে নিজে ভদ্রতা শিখুন, তারপর অপরকে বলবেন ভদ্র হতে। জান না দেন, বোনের কীর্তি গলাবেন, নিজের চোখে দেখে আসুন। দেন, আমার কথা যদি মিথ্যে হয়, আপনার পায়ের জুতো আমি মুখে নিয়ে চলে যাব। গদাধর বাবু, গদাধরের কারণ আমি মিথ্যে বদনাম দেয় না। আমি ভাবতে পারছি না গদাধর বাবু, আমি ভাবতে পারছি না। আমিও ভাবছি না। হয়তো আমিও ভাবতে পারিনি। যেদিন পার্থ বাবু জেলে গেলেন, সেদিন থেকেই ওই চুম্বাটা এসে জুটেছে। হয়তো আগে থাকতে প্রেম ভালোবাসা ছিল, এই পার্থ বাবু নেই, এই এই মজা লুটতে এসেছে। উফ, কাকে আমি বিশ্বাস করব? চন্দনার মতো মেয়ে যদি নরকে তলিয়ে যায়, না না না, কাউকে কাউকে নয়, কারো উপর আমার আস্থা নেই। এই পৃথিবীর একটা ভ্রাম্যমান নরক, মানুষজন হচ্ছে নরকের কীট, সাধুতা সত্যবাদিতা শুধু কথার কথা, বিশ্বাস করি না। কাউকে আমি এই পৃথিবীতে বিশ্বাস করি না। কাউকে না, কাউকে না, কাউকে না। কি আবার হবে? একটু আগে কমিশন ছিলে, খেতে বসে খেতে পারছো না, কাজকর্ম ফেলে রেখে বিয়ে করছো, ব্যাপারটা কি আমাকে একটু খুলে বলবে? ব্যাপার আবার কি? শরীরটা ভালো লাগছে না তাই। আরে ভালো জানতে চাইছি, আরে শরীর যদি খারাপ হয় তাহলে কর্তা বাবুকে বলছো না কেন?
বলো বাপু, তোমার চাল চলন আমার কাছে ভালো ঠেকছে না। 3 দিন আমি দেখেছি ওই বড় বাবুর ঘর থেকে অনেক রাতে বেরিয়ে আসছে। বারে রাত 12টায় ফেরেন বড় বাবু, এসেই বলবে খাবার ঠান্ডা হয়ে গেছে, স্টোভ জ্বেলে গরম করে দাও ললিতা। শাড়িটা কোথায় পেলে? বড় বাবু দিয়েছে। হঠাৎ এত করুণা কেন তোমার উপর বড় বাবু? কি মুশকিল! বড় বাবু তো কখনো ফিরেও তাকায় না। তাছাড়া মাস 3 ধরে লক্ষ্য করছি তোমার সাজগোজেরও কিছু পরিবর্তন হচ্ছে। আগে তো কখনো স্নো পাউডার মাখতে দেখিনি, আর এখন তোমার যেমন কথা, হি চাকর বলে কি আমাদের কোনো স্বাদ আল্লাহ থাকতে নেই? স্বাদ আহ্লাদ পূরণ করো, কোনো ক্ষতি নেই, কিন্তু এমন কিছু করে বসো না যাতে তোমার জীবনটা অন্ধকার হয়ে যায়। না দাদা, আমি তোমাকে স্নেহ করি বলেই কথাটা বললাম। গরিবের মেয়েদের তো পদে পদে বিপদ। আশা করি সেদিক দিয়ে তুমি একটু সতর্ক থাকবে। নন্দদা কি বুঝতে পেরেছে যে আমার চরম সর্বনাশ হয়েছে? না না, বুঝতে পারেনি বোধহয়। আজ বলবো বড় বাবুকে, না বললে নিজেরই বিপদ হবে। আচ্ছা, ছোটটাকে যদি বলি, উনি তো আমাকে খুবই স্নেহ করেন। না না না, অফিসে বেরোবার আগে আজ বড় বাবুকে কথাটা বলবো। উনি তো বলেছেন উনি আমাকে বিয়ে করবেন। বাড়ির প্ল্যানটা 2-4 দিনের মধ্যে করে আনবে বাবা। আপাতত 2 তলা হবে, ভবিষ্যতে 3 তলা হতে পারে, এই ধরনের প্ল্যান আর কি। ঘরে একটা বউটাও না থাকলে বিয়ের বয়স তো তোমার হয়েছে, মরবার আগে তোমার বিয়েটা আমি দিয়ে যেতে চাই। নাতি নাতনি না থাকলে সংসারে মন বসে না। আপাতত আমি বিয়ে ভাবছি না বাবা, আগে বাড়ি হোক তারপরে বিয়ের কথা চিন্তা করা যাবে। তুমি ইচ্ছা করলে তুমি তোমার ছোট ছেলের বিয়ে দিতে পারো। পাগল হয়েছে ইন্দ্র? বেকার বাউন্ডেলের বিয়ে দেব আমি? তুমি বরং চেষ্টা করে দেখো ওর একটা কাজের ব্যবস্থা করে দিতে পারো কিনা। বাড়িতে কুটু গাছটা ছিঁড়ে 2 ভাগ করে না, তার উপর আছে নানা রকম বাহানা, দাদা এই করেছে সেই করেছে। চাকরির কথা তুমি তো বলছো, কিন্তু ও তো একটিবারও বলছে না। নির্বোধ, ও হারামজাদা নির্বোধ। ওকে টাকা খরচ করে লেখাপড়া না শিখিয়ে সেই টাকাগুলো যদি আমি ব্যাংকে রাখতাম তাহলে আমার অনেক উপকার হতো। থাকবার মধ্যে আছে শুধু পেট ভরে হিংসে, দাদা এই করেছে সেই করেছে। বেরোবে না? সময় আছে, চলো একসঙ্গে যাবো, একটা শুভ সংবাদ আছে। মোটামুটি টাকা ও আচ্ছা, নমস্কার নমস্কার মেসোমশাই, কেমন আছেন মেসোমশাই? চলে যাচ্ছে একরকম। শারীরিক কোনো অসুবিধে নেই, তবে মানসিক কষ্ট পাচ্ছি। জামাইটা জেলে গেল, মেয়েটা অসহায়, ছোট ছেলেটা বেকার। দেখুন মেসোমশাই, কর্মফল মানুষকে ভোগ করতেই হবে। তা তো বটেই, তা তো বটেই। তবে ইন্দ্র যদি বিয়েটা করতো এই মানসিক অশান্তি আর আমার থাকতো না। তোমরা বন্ধু বান্ধবরা চেষ্টা করে দেখো একটা বিয়ে টিয়ে দিতে পারো কি না। হ্যাঁ? আর কতকাল উড়ে উড়ে মধু খাবে? এমন একটা নির্মদার স্বপ্নটাই দেখো না। আস্তে বল বাবা, শুনতে পাবে। না না না, মেসোমশাই ঘরে চলে গেছেন। সত্যি সত্যি তুমি ভাগ্যবান। মেসোমশাই অন্ধবিশ্বাস আর উনি ভাবছে ছেলে আমার পরমেশ্বর বাচ্চা আর পুত্র রত্ন। কীর্তন করে মধু খাচ্ছে। এই বাবা করিস না, চল যাওয়া যাক। একটু এই একটু মার্কেটে কেন মানে কানের রিং। ও ললিতা চেন মানে? আরে বাবা লুকোচ্ছ কেন? যাওয়াটা তো স্বাভাবিক। তুমি উড়ে উড়ে মধু খাবে, বিনিময়ে তুমি কিছু দিবে না, তা কি হয়? চল যাওয়া যাক। বড় বাবু, হ্যাঁ? আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। অফিস থেকে ঘুরে আসি তারপর শুনবো। এখনই শুনলে ভালো হতো। কিন্তু এই শুনে নাও, ও
কি বলতে চায়? আমি ততক্ষণ তোমার গাড়িতে গিয়ে বসে আছি। এই তোর রুটি প্রশংসা করছি, জিনিসটা কিন্তু আমাদের বিয়ের ব্যাপারে কিছু ভেবেছে? না। কেন, কি হয়েছে? না, তেমন কিছু নয়। মনে হচ্ছে তুমি আমি মা হতে চলেছি। আর দুবার বমি হয়েছে। একটু সতর্ক হতে পারলে না? কি বলছেন আপনি? আমি তো বারবার বারবার অনুরোধ করেছি, এতটুকু কাণ্ড জ্ঞান থাকলে এইভাবে দুর্ঘটনা ঘটাতে পারতে না। তুমি যা করেছো তোমার নিজের দায়িত্ব করেছো। আমার এতটুকু মাথা ব্যথা নেই। ছি, 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 ছি। কথাটা বলতে তোমার জিভটা একটু আড়ষ্ট হলো না? আপনি তো বলেছিলেন আপনি আমাকে বিয়ে করবেন। বিয়ে? তোমাকে? আমি? রাহুলকে বিয়ে করবে ইন্দ্রনাথ সান্যাল? বাংলা দেশে কি মেয়ের মড়ক লেগেছে? আর কেউ জানে যে তুই সন্তান সম্ভবা? নন্দদা সন্দেহ করেছেন। তোকে আমি কি করবো জানিস? নন্দ হয়তো কথাটা বাবার কানে তুলে দিতে পারে, আমার মান মর্যাদা সব ধুলোর সঙ্গে মিশে যাবে। ইচ্ছা হচ্ছে তোর গলা আমি আর বাঁচতে চাই না। জানি তোর এই অবস্থার জন্য দায়ী হচ্ছে আমার ছোট ভাই সোমনাথ। না, বাবা যদি তোকে জিজ্ঞাসা করে বলবি যে সম্পদ তোর বিয়ে, তোর এই সর্বনাশ। এটা কি দেখতে পাচ্ছিস? মিথ্যে কথা আমি বলতে পারবো না। ছোট আমাকে ছোট মনের মতো স্নেহ করেন। আমি মিথ্যে কলঙ্ক দিতে পারবো না। পারবি না? শয়তানি! কি হয়েছে ইন্দ্রনাথ? বাবা, এই হারামজাদি বেশ্যাটাকে এই মুহূর্তে বাড়ি থেকে দূর করে বলছে না কর্তা আমার সর্বনাশ করেছে, আমি মা হতে চলেছি। এই হারামজাদি, ভাইকে আমি চিনি না, তৃষ্ণায় বুকে ছাতি বেড়ে গেলেও কখনো সে নর্দমার জল গ্রহণ করবে না। চুপ 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 চুপ। আর একটা কথা বলে একদম জ্যান্ত ঝিয়ের দিকে হাত বাড়াবে আমার ছোট ভাই, নিজের চোখে দেখলেও আমি বিশ্বাস করি না। ও কি বলতে আবার কি বলবো, আবার কি বলবো? প্রথমেই বলে তোর ছি 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 ছি। আমি চাপ দিতেই বললে সম্রাটের নাম, হয়তো এখনই বলে ফেলবে যে বড় বাবুই আমার সর্বনাশ করেছে। বাবা, চরিত্রহীনা মেয়ে ছেলেকে বিশ্বাস নেই, লাঠি মেরে এই বাড়ি থেকে দূর করে দাও, নইলে নষ্টামি করে এই মানুষের মধ্যে তোমার নাম বেরিয়ে দাও, বেরিয়ে দাও কলঙ্কিনী। আমি ভগবানের নামে শপথ করে বলছি ওই বড় বাবু আমার। বাবু তো সর্বনাশ করেছেন। বেরো বেরো হারামজাদি। ছোট মুখে বড় কথা। বড়বাবু তাকে সর্বনাশ করেছে। মেরে ফেলুন, আপনারা আমাকে মেরে ফেলুন। আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। ওকে তোকে আমি গলা টিপে শেষ করে দেবো শয়তানি। তাই হলো বলছি, বেরিয়ে দাও। আইদিন কর্তা বাবু এইভাবে নির্যাতন না করে ওকে একেবারে শেষ করে দিন। মেয়ে বলে কি কোনো মূল্য নেই। আমি 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 নিজে চোখে দেখেছি বাবুর ঘর থেকে রাত বাড়বে বেরিয়ে নন্দদা, আমি আমি চলে যাচ্ছি নন্দদা। কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই,
আমি শুধু ভগবানকে বলে যাচ্ছি, হে ভগবান, আমার অবস্থার জন্য যারা দায়ী তাদের তুমি মার্জনা করো না। তাদের মার্জনা করো না। বেরিয়ে যা, আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও। তোকে তোকে আমি আর সহ্য করতে পারছি না, বেরিয়ে যা। এই কি? নন্দদা, যাবার সময় শুধু একটা কথা বলে যাচ্ছে নন্দদা, আজ আমাকে যারা এমনি ভাবে নিঃস্ব রিক্ত করে বাড়ি থেকে কুকুরের মতো দূর দূর করে দাঁড়িয়ে দিচ্ছে, এমন একদিন আসবে তুমি দেখো নন্দদা, ভগবান এদের নিত্যে ধরে বিচার করবে। আর এ যদি মিথ্যা হয় তাহলে আমি বলবো চন্দ্র সূর্য মিথ্যা, মিথ্যা ধর্ম, মিথ্যা ধর্ম নন্দদা, মিথ্যা ধর্ম, মিথ্যা ধর্ম। বাবা, এরপরে লোক লাগবে। এরেন্দ্র অফিসে যাবার ইচ্ছে নেই আজ? আর বলিস না ভাই, আমার হয়েছে অসহ্য যন্ত্রণা। আমি না পাচ্ছি সহ্য করতে, আর না পাচ্ছি কাউকে কিছু বলতে। সংসারের বড় ছেলে হয়ে আমি আর চোরের গায়ে ধরা পড়েছি। অত ভাগা শোক বাড়িতে ওকে লাশ ওয়ার্নিং দিয়ে দাও। যদি ভদ্রভাবে থাকতে পারে তাহলে থাকবে, নয়তো দরজা খোলা আছে, যেখানে খুশি চলে যাবে। ওর জন্য আমার এতটুকু সহানুভূতি নেই। আপনারা লোক দেখো। এই লোক দেখবে মানে? এই, লোক দেখবে কি? আমি আর কাজ করব না। আমার বাড়ির আবদার পেয়েছি রাস্কেল। দেশে জমি কেনবার জন্য গত মাসে 1000 টাকা অগ্রিম নিয়েছি, সুদ সমেত সেই টাকা যতদিন পরিশোধ না হবে ততদিন এখানে থাকতে হবে। তাও যতদিন আমি লোক না পাবো ততদিন এখানেই থাকতে হবে। ঠিক আছে, ঠিক আছে, টাকা শোধ না হওয়া পর্যন্ত আমি এই বাড়ি থেকে এক পাও নড়বো না। আর টাকা শোধ হয়ে গেলে এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না। এখন এই কাজ করি বলে আমরা কি মানুষ? আবার তুই মার খাবে। মারো, মারো, যত খুশি লাথি যুদ্ধ মারো। এই ধনীদের লাথি যত খাবার জন্যই তো আমাদের মতো গরিবের জন্ম হয়েছে। কিন্তু কিন্তু চিরদিন এভাবে চলে না, চলতে পারে না। দিন দিন আমাদের আসবে, ইন্দ্রনাথ সেনলাল, দিন আমাদের আসবে। বাবা, 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 হুম, এই ছোট চাকরগুলো শুনলে? দীর্ঘদিন ধরে কাজ করছে তো বিশ্বাসী লোক, তাই ওর স্বভাব সহ্য করতে হয়। তুই বরং একটা মেয়ে ছেলের খোঁজ কর। আবার সমস্যা ছেলে? সোমনাথ দা বাড়িতে আছেন? না, এলে বলবেন বাবা দেখা করতে বলেছে, বলবেন বিকেলেই যেন যায়, ভীষণ দরকার। শোনো, বলুন। ওকে আর তোমাদের বাড়িতে ঢুকতে দেবে না। ওর স্বভাব চরিত্র ভালো নয়। ওরে যদি কিছু অঘটন ঘটে যায় আমাকে কিন্তু তোমরা দায়ী করতে পারবে না। আমি চিরকালই একটু স্পষ্টবাদী, তাই সত্যের মুখোমুখি দাঁড়াতে আমি ভয় করি না। আপনি কি বলতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না মিশমশাই। সোমনাথ দা ললিতার সর্বনাশ করেছে। হ্যাঁ, ভাবতেও আমার ঘৃণা হয়। ওঠে আমার অনুষ্ঠিত সন্তান চিনি না, জানি না পূর্ব জন্মের কোন পাপের ফলে এমন কুসন্তান আমার জন্ম হয়েছিল। আমি বিশ্বাস করি না মেশমশাই, আমি বিশ্বাস করি না। আমিও বিশ্বাস করতে পারলে খুশি হতাম মা, কিন্তু পাপ পাপ কোনোদিন চাপা থাকে না। মেয়েটাকে আজই আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। ও যদি এ বাড়ি থেকে চলে যেত আমি আমি অনেক খুশি হতাম মা, অনেক শান্তি পেতাম। আমি কি ভুল শুনলাম? সোমনাথ দা চরিত্রহীন, সোমনাথ দা চরিত্রহীন। শোনো, আমাকে বলছেন? বলুন।
তুমি কি অবনী বাবুর মেয়ে? হ্যাঁ। বাহ 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 বাহ, তুমি তো বেশ বড় হয়ে গেছো। সুন্দরী সুন্দরী, আমাকে চেনো? চেনা চেনা লাগছে। কিন্তু চিনতে পারছো না না? আমার নাম হচ্ছে ইন্দ্রনাথ সান্যাল, তোমার বাবার ছাত্র। অবশ্য আমি যখন তোমাদের বাড়িতে পড়তে যেতাম তখন তোমার বয়স ছিল 7 কি 8। দেখতেও এতটা সুন্দরী ছিলে না, অথচ আজ। আমি যাই, হ্যাঁ? দেরি হয়ে গেলে বাবা হয়তো বা ভাববেন। আলোকা, তুমি তো আমাকে নিমন্ত্রণ করলে না আলোকা। অফিসার মানুষ, গরিবের বাড়িতে কি আপনি যাবেন? গরিবের বাড়ি তো আমার কাছে তীর্থক্ষেত্র। তীর্থ? হ্যাঁ, তীর্থ। কারণ তোমার বাবা হচ্ছে আমার শিক্ষাগুরু, তার হাতে তৈরি হয়েছে আমার জীবনের বুনিয়াদ। মাস্টার মশাইকে বলবে হঠাৎ একদিন গিয়ে একেবারে গুরু পরিণামীটা ছেড়ে আসবে। আসবেন, বাবা তাতেই খুশি হবে। আমি আসছি, যাবেন কিন্তু একদিন আমাদের বাড়িতে। আলোকা, তো ভালোই পেলেছো গুরু। এই এই ও, সব তো ভালোই পেলেছো। বেশ নদর খাতি, সারা যে কাজ চিনি তার যুগের চিন্তা মনে হয়। বক বক করবি না অফিসে যাবি? না, অফিসে যাবার আর সময় নেই। চলো, তোমাকে নিয়ে একটা নতুন জায়গায় যাবো। নতুন জায়গায় মাল ডালের ব্যবস্থা আছে তো? হ্যাঁ, চলো, যাও, যাই, সব হ্যাঁ? আছে। হ্যাঁ? যদি মালের ব্যবস্থা থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। আরে না রে বাবা, তা হবে না, তা হবে না। হ্যাঁ? এই ললিতার কি হলো রে? না ভাই, ও শয়তানি মা হতে চলেছে। চলো চলো, যেতে তো কাহিনী হ্যাঁ, হবে। যাই চলো। নন্দদা, নন্দদা, এই মরেছে। একটা লোকের কোনো সারা শব্দ পাচ্ছি না। ললিতা, ললিতা, ললিতা আছো? ললিতা, ডাকছো কেন? কোথায় থাকো সব? ডেকে ছাড়া পাওয়া যায় না। ললিতাকে খেতে দিতে বলো, আমি এক্ষুনি আবার বেরোবো। হ্যাঁ, একটা শুভ সংবাদ আছে। শুভ সংবাদ? হ্যাঁ, একটা বেসরকারি কলেজে আমার চাকরি হয়েছে নন্দদা, আমি আজই জয়েন করব। তুমি ললিতাকে বলো খাবার দিতে। ললিতা, ললিতা নেই। নেই মানে? কোথায় গেছে ললিতা? ললিতাকে কর্তাবাবু তাড়িয়ে দিয়েছে। হারিয়ে দিয়েছে? কিন্তু কেন? কেন তুই জানিস তার হারামজাদা? বাবা, ওরে নরপশু, আমার ছেলে হয়ে এত নিজ মনোবৃত্তি হলো কি করে তোর? বাবা, ছি 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 ছি, সামান্য একটা জীব, তুই তার চরম সর্বনাশ করলি। বাবা, আমি ললিতার সর্বনাশ করেছি। হ্যাঁ, তুই 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 ললিতা নিজের মুখে স্বীকার করে গেছে, ও, ওকে পৃথিবীতে এনে আমি মহাপাপ করেছি, মহাপাপ। ওই তুই মর, না হয় আমি আত্মহত্যা করি। ছি 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 ছি, আমার ছেলে চরিত্রহীন লম্পট। ভুল কর্তাবাবু, ভুল। তুই চুপ কর সোয়ার, অনেকদিন ধরে এই ঘটনা চলছে, তুই সব জানিস। ওর অজান্তে এমন ঘটনা ঘটতেই পারে না। আমার যদি সাবেক দিন থাকতো তাহলে চাপকে তোর পিঠের চামড়া আমি তুলে ফেলতাম। বাবু, বলো নন্দদা, তুমিও বোধ হয় বাবার মতো আমাকে কিছু বলবে। না, আর ছোট বাবু, আমি চাকর। আমার আমার কি মত থাকতে পারে? শুধু বলছি, চাকরিতে তুমি জয়েন করবে। না নন্দদা, আর চাকরির আমার দরকার হবে না। ছোট বাবু, সে কি ছোট বাবু, বাবার উপর রাগ করে এমন একটা অপ্রত্যাশিত চাকরি তুমি ছেড়ে দেবে? দুঃখটা আমার কোথায় জানিস নন্দদা? আমার বাবা একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। মানুষের মুখ দেখে যিনি বলতে পারেন দোষী কিংবা নির্দোষ, তিনি আজ তা নিজের ছেলে সম্পর্কে কিছু না জেনে বলল চরিত্রহীন। বাহ, বারে আমার ভাগ্য।
ছোট বাবু, ছোট বাবু, জানো নন্দদা, একটা প্রবাদ বাক্য আছে, দোষী না জানিল কি অপরাধ, বিচার হইয়া গেল, অপরাধী জানতেও পারলো না কি অন্যায় সে করেছে, অন্তত হাকিমের রায় দিয়ে দিলেন মৃত্যুদণ্ড। নিয়তি, নন্দদা, নিষ্ঠুর নিয়তি আমার চুলের মুঠি ধরে টানছে, যেদিকে তাকায় আমি শুধু দেখি নৈরাশ্যের কালো ছায়া। আমি হেরে গেলাম নন্দদা, আমি হেরে গেলাম নন্দদা, আমি হেরে গেলাম নন্দদা, আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম, হেরে গেলাম। কোথায় যাচ্ছ? খেয়ে যাও, দুটো খেয়ে যাও। এর পরেও কি খাওয়ার প্রবৃত্তি থাকে নন্দদা? নন্দদা, তুই তো আমাকে ছোটবেলা থেকে দেখে এসেছিস, ঈশ্বরের নামে দিব্যি করে বলতো দেখি, আমাকে কোনোদিন অসলে আসন করতে দেখেছিস? অথচ অথচ ওরা রায় দিয়ে দিলেন আমি চরিত্রহীন, আমি লম্পট। ঠিক আছে, ঠিক আছে, রামপটের আখ্যা যখন পেয়েছি, রামপটের চূড়ান্ত করে আমি ছাড়বো। তবে আমার নাম সোমনাথ। ছোটবাবু, আজ যা বলেছি কাজেই তা দেখতে পারবি নন্দদা। সত্যি সত্যি আমি লম্পট হব, মাতাল হব নজরের নেশায়, তার আদেশ আমি শুনবো না, তার বাদ আমি মানবো না, নরকের পথর আমি চলবো। আমি দেখবো নরক। সে কোথায়, কত দূরে, কত দূরে। ভগবান, একটা ফুলের মতো মানুষকে ওরা দানবে পরিণত করতে চলেছে। হে ভগবান, আমার ছোট বাবুকে তুমি শান্তি দাও, একটুখানি স্বস্তি দাও ভগবান, আমার ছোট বাবুকে একটুখানি শান্তি দাও, শান্তি দাও।